আমাদের আজকে পড়ানোর কথা হচ্ছে হুন্ডের নিয়ম, রাইট? আচ্ছা, আমরা আজকে একটু বোর্ড বইটাও খুলবো, হাজারি স্যারের বোর্ড বইটা, এজন্য আগে ওপেন করে নিচ্ছি যাতে পড়ানোর সময় ডিস্টার্ব না হয়। ওকে, দেখো এখানে একটা ছোট্ট ভুল ধারণা আছে স্টুডেন্টরা যেটা মনে করে যে ইলেকট্রন বিন্যাসের মোট নিয়ম 3টা, আউটবাউ নিয়ম, হুন্ডের নিয়ম, পলির বর্জন নিয়ম। বেশিরভাগ শিক্ষার্থী মনে করে ইলেকট্রন বিন্যাসের মোট নিয়ম 3টা, আউটবাউ নিয়ম, পলির বর্জন নিয়ম, হুন্ডের নিয়ম, এবং তোমাদের ধারণা ঠিক। তবে একটু কারেকশন করে দেই, আসলে তোমাদের আমি গত ক্লাসে বলেছি যে আউটবাউ নামে আসলে নিয়ম আছে 3টা। দেখো বইয়ে এই কথাটা লিখে দেওয়া আছে, এই দেখো আউটবাউ নীতির নামে 3টি নিয়ম। কয়টি নিয়ম? 3টি। তো 3টি নিয়ম কি? এই আউটবাউ নীতির 3টি নিয়ম এর সারাংশ হলো, একটা যেটা তোমরা 9-10-এ পড়েছো, এটার আলাদা কোনো নাম নেই। আউটবাউ নীতি নামে 3টি নিয়ম, এই দেখো 3টি নিয়ম লেখা আছে, যেটা তোমরা 9-10-এ পড়েছো, 1S 2S 2P 3S, এটা এর আলাদা কোনো নিয়ম নেই, নাম নেই। আর একটা হচ্ছে পলির বর্জন নীতি, আর একটা হচ্ছে হুন্ডের নীতি। একটা হচ্ছে পলির বর্জন নীতি, একটা হুন্ডের নীতি। তো সবাই যেটা মনে করে যে হুন্ডের নীতি, পলির বর্জন নীতি আর আউটবাউ নীতি আলাদা, আসলে এইটার নাম নেই, এই জন্য এটাকে আউটবাউ নীতি বলা হয়। কিন্তু বইয়ে যেটা বলছে যে যেটা তুমি 9-10 থেকে জানো ওটাও আউটবাউ নীতি, আর হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি যেটা তুমি 9-10 থেকে জানো না সেটাও হচ্ছে কি আউটবাউ নীতির একটা অংশ। কিন্তু যেহেতু আমরা যেটা 9-10-এ পড়ে আসছি ওই নীতির আউটবাউ ছাড়া আর কোনো নিয়ম নাই, নাম নাই, তাই ওই নীতিটাকে আউটবাউ নীতি বলেই সবাই প্রকাশ করে। আর বাকি দুইটা নিয়মের যেহেতু নীতি আছে, তার মানে তাকে বলা হয় কি তোমার হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা? তাহলে আমরা আবার শুরু থেকে আলোচনা করতেছি। আউটবাউয়ের কয়টা নিয়ম? 3টা নিয়ম। একটা যেটা আমরা 9-10-এ পড়ে আসছি এটা, আর একটা হুন্ডের নিয়ম, একটা কি পলির বর্জন নীতি। ওকে, তো এখন আমরা আউটবাউ নীতি নিয়ে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে খুব স্পষ্ট করে বলে দেওয়া আছে, হুন্ডের নিয়ম নিয়ে আলোচনা করব আমরা এখন। হুন্ডের নিয়ম, দেখো হুন্ডস ল, তো বলা হচ্ছে এখানে দেখো কি বলা হচ্ছে, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক অযুগ্ন বা বিজোড় থাকতে চায় বা থাকতে পারে। এই সব অযুগ্ন ইলেকট্রনের স্পিন হবে কিমুখী? একমুখী। তাহলে আমরা যেটা বলার চেষ্টা করছিলাম যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ন ইলেকট্রনের স্পিন কিমুখী হবে? একমুখী হবে। তাহলে আমি আবার বলছি, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ন বা বিজোড় ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণন হবে কিমুখী? একমুখী। আবার যদি বলি, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক অযুগ্ন বা কি অবস্থায় থাকতে পারে? বিজোড় অবস্থায় থাকতে পারে। এবং এই অযুগ্ন ইলেকট্রনের স্পিন হবে কিমুখী? একমুখী। তোমরা খাতায় প্রয়োজনে নোট করে নিতে পারো। আমি আবার বলছি, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে থাকতে চাই বা থাকতে পারে, যাতে তারা সর্বাধিক অযুগল অবস্থায় থাকতে চায়, এবং এই অযুগল ইলেকট্রনগুলার স্পিন, এই যে দেখো এই সব অযুগ্ন ইলেকট্রনের স্পিন হয় একমুখী। এখন প্রশ্ন করতে পারো তোমরা যে একই শক্তি সম্পন্ন বা সমশক্তি সম্পন্ন, একই শক্তি সম্পন্ন বা সমশক্তি সম্পন্ন বলতে কি বুঝো? আচ্ছা, তোমরা বলো তো, সবাই কমেন্ট করে জানাও দেখি আমাকে, অরবিটালের শক্তি পরিমাপ করা হয় কি দিয়ে? অরবিটালের শক্তি পরিমাপ করা হয় কি দিয়ে? কে বলতে পারে? আচ্ছা, যাই হোক, তোমরা নিশ্চয়ই জানো যে অরবিটালের শক্তি পরিমাপ করা হয় n এবং l এর মান যোগ করে। তো এখানে দেখো ধরো আমি একটা অরবিটাল লিখলাম 3px, 3py, 3pz, এর n এবং l এর মান কত? এর n এবং l এর মান হচ্ছে 3 + 1 মানে কত? 4। এর n এবং l এর মান কত? 3 + 1 মানে কি? 4। এর n এবং l এর মান কত? 3 + 1 মানে কি? 4। নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে কি দাঁড়াচ্ছে যে 3px, 3py, 3pz এদের প্রত্যেকের শক্তি কি? সমান। তাহলে পি অরবিটালের 3টা অংশ যাদের প্রত্যেকের শক্তি সমান, কারণ এখানে এক্স ওয়াই জেড দিয়ে কিন্তু শক্তি পরিমাপ করা হয় না, শক্তি পরিমাপ করা হয় কি দিয়ে? এন এবং এল এর মান যোগ করে। তাহলে পি অরবিটালের 3টি অংশ যাদের প্রত্যেকের শক্তি সমান, ডি অরবিটালের 5টি অংশ যাদের প্রত্যেকের শক্তি সমান, আর এফ অরবিটালের 5টি অংশ যাদের প্রত্যেকের শক্তি সমান। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা, তুমি বুঝতে পারছো কিনা? সমশক্তি সম্পন্ন অরবিটাল বলতে কি বুঝো? যেমন এখানে বলে দিচ্ছে, দেখো এখানে বলে দিচ্ছে যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল বলতে 3টি পি অরবিটাল, 5টি ডি অরবিটাল এবং 7টি এফ অরবিটালকে বোঝানো হয়। 3টি পি অরবিটাল, 5টি ডি অরবিটাল
এবং 7টি এফ অরবিটালকে বোঝানো হয়। কি ক্লিয়ার? অর্থাৎ পি এর যে 3টা অংশ, ডি এর যে 5টা অংশ, এফ এর যে 7টা অংশ, এদের প্রত্যেকের শক্তি সমান, তাই এদেরকে বলা হয় সমশক্তি সম্পন্ন অরবিটাল বা ডি জেনারেট অরবিটাল। তাহলে পি এর 3টি অংশ, ডি এর 5টি অংশ, এফ এর 7টি অংশ, প্রত্যেকটা অংশের শক্তি যেহেতু সমান, তাই এদেরকে বলা হয় কি সমশক্তি সম্পন্ন অরবিটাল। মাথায় রাখতে হবে নরমালি ইলেকট্রন বিন্যাস কিন্তু করি আমরা আউববাউ নীতি অনুযায়ী, কিন্তু পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল এই সব অরবিটালকে ভেঙে ইলেকট্রন বিন্যাস করতে না হলে আমাদের হুন্ডের নিয়মের কিন্তু কোনো প্রয়োজন ছিল না। যেমন দেখো তুমি 9-10 যখন তুমি ইলেকট্রন বিন্যাস করতা ধরো নাইট্রোজেনের, তখন তুমি কি করতা? বলতো 1s2 2s2 2p3, অর্থাৎ এতটুকু বললেই কিন্তু শেষ, আউববাউ নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। কিন্তু তোমাকে এখন বলা হচ্ছে যে এই পি এর কয়টা অংশ তুমি সেটা ভাগ করে দেখো। পি এর কয়টা অংশ, যেমন 1s2 2s2 2px 2py 2p কি জেড। তাহলে এখন পি এর কয়টা অংশ চিন্তা করো। পি এর 3টা অংশ, 3টা অংশে যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে প্রথমে দিছো একটা, তারপরে দিলে কয়টা? এখানে দিলে একটা, তারপরে দিলে এখানে একটা, তারপরে দিলে এখানে একটা। কেন তুমি এখানে একটা একটা করে দিলা কেন? তুমি তো এখানে এই যে 2p x এ 2টা, যেহেতু x y z এ 2টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই এখানে 2টা আর এখানে একটাও তো দিতে পারতা। তুমি সেটা দাও নাই, কারণ তোমাকে 9-10 শেখানো হচ্ছে যে যদি 3টা ইলেকট্রন থাকে তাহলে তুমি একটা একটা করে দিবা, 4টা থাকলে আবার তখন এখানে 2টা, এখানে একটা, এখানে একটা দিবা। কিন্তু তুমি কেন একটা একটা করে দিলা তুমি কিন্তু সেটা জানতা না 9-10 এ। এখন নিশ্চয়ই তুমি আজকে জানতে পারবা যে আসলে এখানে একটা একটা করে দেওয়ার নিয়মটা হচ্ছে কি হুন্ডের নিয়ম। যদি আমরা কখনো সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাস করি, অর্থাৎ পি এর 3টা অংশে বা ডি এর 5টা অংশে বা এফ এর 7টা অংশে আমরা কি করি? ইলেকট্রন বিন্যাস করি, তখন কি হবে? তখন যেটা হবে যে প্রত্যেকটা অংশে আমরা কি দিব? ইলেকট্রন যখন দিব তখন প্রথমে আগে একটা করে দিব, অর্থাৎ যুগ্ন বা বিজোড় বলতে যেটা বোঝাচ্ছে এক্স ওয়াই জেড প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন থাকে, পি এক্স এ পি ওয়াই এ পি জেড এ প্রত্যেকটাতে কয়টা করে ইলেকট্রন থাকে? 2টা করে থাকে। যদি একটা করে দেই তাহলে কি অযুগ্ন বা বিজোড়, আর যদি 2টা করে দেই তাহলে এটা কি জোড়। তাহলে প্রথমে কি হবে? প্রথমে যতক্ষণ সম্ভব আগে অযুগ্ন থাকার চেষ্টা করবে, মানে আগে একটা করে দিতে হবে। এরপর যখন দেখব যে না 3টা অরবিটালে 3টা ইলেকট্রন চলে গেছে, অর্থাৎ ব্যাপারটা যদি এরকম হয় যে হ্যাঁ আমরা p3 পড়তেছি, তখন ঠিকই কিন্তু এক্স পি এক্স পি ওয়াই পি জেড নিয়ে কাজ করছি, তখন একটা করে ইলেকট্রন দিয়ে দিলাম। কিন্তু যখন p4 তখন কি করতেছি? তখন আমি কিন্তু আর একটা রাখতে পারছি না, এখানে 2টা, তারপর এখানে একটা দিচ্ছি। অর্থাৎ যতক্ষণ সম্ভব এরা অযুগল অবস্থায় থাকবে, আর এরপর যখন সম্ভব না তখন কিন্তু যুগল হয়ে যাবে। আচ্ছা, এইটুকু যদি আমরা কেউ জানি তাহলে আমরা হুন্ডের নিয়মের একটা পার্ট কমপ্লিট করতে পারবো। হুন্ডের নিয়মের কিন্তু 2টা পার্ট, আমি যদি তোমাকে বোঝাই হুন্ডের নিয়মের 2টা অংশ, ভালো করে খেয়াল করো। এই যে এইটুকু একটা পার্ট, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এইটুকু হচ্ছে হুন্ডের নিয়মের একটা পার্ট। এই যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ন ইলেকট্রনের স্পিন কি মুখী হবে? একমুখী হবে। এই সব অযুগ্ন ইলেকট্রনের স্পিন কি মুখী হবে? একমুখী হবে। তাহলে বলছি একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকতে পারে, এবং এই অযুগ্ন ইলেকট্রনের স্পিন একমুখী। এখন তুমি যে এখানে যেভাবে ইলেকট্রন বিন্যাস করেছো তা দিয়ে তুমি অযুগ্ন নাকি যুগ্ন, অযুগল নাকি যুগল, বিজোড় নাকি জোড়, তুমি সেটা ফাইন্ড আউট করতে পারবা। কিন্তু যারা বিজোড় তাদের স্পিন কোন মুখে আছে, একমুখী নাকি উভমুখী, তা কিন্তু নির্ধারণ এইভাবে করার সুযোগ নেই। এজন্য হুন্ডের নিয়মের ইলেকট্রন বিন্যাস করতে হয় বক্স পদ্ধতিতে। কি পদ্ধতি? বক্স পদ্ধতি, যেটা আমরা এর আগে একবার দেখিয়েছিলাম তোমাদেরকে। তাহলে হুন্ডের নিয়মের অপর নাম হচ্ছে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। তো চলো আমরা নাইট্রোজেনের এই ইলেকট্রন বিন্যাসটাকে কিভাবে বক্স পদ্ধতিতে করা যায় সেটা নিয়ে কথা বলি। যেমন প্রথমে আমরা নাইট্রোজেন নিয়ে কথা বললাম, তাহলে 1s2 2s2 2p3 এটা একবার লিখে ফেললাম। লিখে ফেলার পর আমরা এখন বক্স বানাবো। যেমন নাইট্রোজেন নিয়ে চিন্তা করব, এটা হচ্ছে 1s বক্স, এটা 1s, তারপর হচ্ছে দিলাম এটা 2s, আর এরপর কি দিব আমরা 2p, এই যেমন। তো প্রথমে 1s, তারপর 2s, তারপর কি 2p। তো এখন যেটা হয় এখানে আমরা একটা করে ইলেকট্রন দিব, তারপরে আবার যাবে, এ তো 2টাই ক্লোজ, এখানেও 2টা দিয়ে দিলাম। এখানে এখন কয়টা আছে? 3টা। এখন 3টা যে ইলেকট্রন আছে প্রত্যেকটাতে একটা একটা করে দিব, এবং দেখো একটা করে যে দিলাম এদের স্পিন কোনমুখী? একমুখী, অর্থাৎ সবাই ঊর্ধ্বমুখী। আমি যদি হুন্ডের নিয়ম না মানতাম তাহলে আমি অযুগ্ন দেওয়ার পর কিন্তু এভাবেও দিতে পারতাম, এই যে এভাবে দিতে পারতাম, কিন্তু এটা দেওয়া যাবে না, কারণ এটা হুন্ডের নিয়ম মানে নাই। বলা হচ্ছে যারা অযুগল তাদের স্পিন হবে একমুখী,
কিন্তু এখানে তো অযুগলগুলোর স্পিন একমুখী নয়, কেউ ঊর্ধ্বমুখী কেউ নিম্নমুখী। বলে নাই হুন্ডের নিয়মে যে ঊর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী হবে। হুন্ডের নিয়মে বলা হয়েছে কি মুখী হবে, একমুখী হবে, সেটা হোক ঊর্ধ্বমুখী হোক নিম্নমুখী, হোক ক্লকওয়াইজ হোক অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু বলছে একমুখী হবে। তাহলে আমি আবার একটু বলি, সমশক্তি সম্পন্ন বা একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে, এবং এই অযুগ্ম বা বিজোড় ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণন হবে একমুখী, অর্থাৎ হয় ঊর্ধ্বমুখী অথবা নিম্নমুখী। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, সবাই ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার কিনা। এইটুকু সবাই জানবে, এইটুকু সবাই জানবে, এটুকু লিখলে 2 মার্ক পাওয়া যাবে। কিন্তু তোমাকে এখন জানতে হবে কি, অনেক ডিটেল, যাতে তুমি 4 নাম্বারের কোশ্চেনের উত্তর করতে পারো। এখানে অনেক পরীক্ষা অনেক কোশ্চেন আসছে যেটা কিনা 4 নাম্বারে থাকে, পরীক্ষা অনেক কোশ্চেন আসছে যেটা কিনা থাকে কোথায়, 4 নাম্বারে। ওকে, দেখো আমরা এখন কথা বলবো, আচ্ছা এই ইলেকট্রন বিন্যাসটাকে এভাবেও দেখানো যেতে পারে, এভাবে দেখানো যেতে পারে যে প্রথমে আমরা লিখলাম 1s, এরপর একটু উপরে দিলাম, এরপর আরও উপরে দিলাম, এই যে আরও উপরে দিলাম, ঠিক আছে। এই দেখো প্রথমে 1s, তারপর কি 2s, তারপর এখানে ছোট করে 2p দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে ঘটনা, ধরে নেওয়া হচ্ছে এটা, মানে এটার থেকে এটা শক্তি বেশি, এটার থেকে এটা শক্তি বেশি, এভাবেও লেখা হয়, এভাবেও লেখা হয়। হুন্ডার নিয়ম মানে বক্স পদ্ধতি, বক্স এভাবেও লিখে এভাবেও লিখে, কিন্তু আমি এরকম লিখে কোনো বইয়ে তোমাকে সেটা দেখালাম, বাট এটা আমি প্রিফার করছি না, তুমি এটা না লিখলেও হবে। এটা আমি প্রিফার করছি না, তুমি এটা না লিখলেও হবে, ওইটা লিখলেও হবে। কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব হুন্ডার নিয়মের প্রযোজ্যতা, যে কোথায় হুন্ডার নিয়ম প্রযোজ্য। আমরা দেখব হচ্ছে হুন্ডার নিয়মের প্রযোজ্যতা, অর্থাৎ কোথায় হুন্ডার নিয়ম প্রযোজ্য। এই যে হুন্ডের নিয়মের, হুন্ড ল এর প্রযোজ্যতা, ক্লিয়ার? অর্থাৎ কোথায় হুন্ডের নিয়ম কি প্রযোজ্য। তো এখন যেটা বলা হচ্ছে যে বইয়ে একটা কথাই লেখা আছে, কিন্তু ওই একটা কথা দিয়ে হবে না, অনেকগুলো কথা জানতে হবে। এই দেখো, এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। আমি তোমাকে একটা বিষয় ভালো করে বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি কোথায় নিয়ম প্রযোজ্য, এই কথাটা শুধু হুন্ডের নিয়মের ক্ষেত্রে না, তুমি সব ক্ষেত্রে জেনে থাকবা কোথায় নিয়ম প্রযোজ্য আর কোথায় নিয়ম প্রযোজ্য নয়। কি বললাম? কোথায় নিয়ম প্রযোজ্য, কোথায় নিয়ম প্রযোজ্য না, এটা বোঝার উপায় কি? ধরো তুমি হুন্ডের নিয়ম জানো, আমি হুন্ডের নিয়ম জানি না, কিন্তু তুমি হুন্ডের নিয়ম জানার পরেও যে ইলেকট্রন বিন্যাস করলা, আমি হুন্ডের নিয়ম না জেনেও ইলেকট্রন বিন্যাস ওটাই করলাম, ভুল করলাম না, তাহলে হুন্ডের নিয়ম এখানে দরকার নাই, কারণ তুমি জানলেও যা উত্তর, আমি জানি না তাও তো তার উত্তর, তাহলে এখানে নিয়মের দরকার কি? অর্থাৎ যেখানে নিয়ম মানলে যা হয়, নিয়ম না মানলে কি হয় তাই হয়, যেখানে নিয়ম মানলে যা হয়, নিয়ম না মানলে কি হয় তাই হয়, তাহলে ওখানে হুন্ডের নিয়মের কি নাই, দরকার নাই। কি ব্যাপারটাকে ক্লিয়ার না ক্লিয়ার না বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে, চলো আলোচনায় যাই, সেটা হচ্ছে এস অরবিটালে কেন হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। এস অরবিটালে কেন হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? এখন ধরো তুমি হুন্ডের নিয়ম জানো, তখন তুমি 2টা ইলেকট্রন থাকলে তো 2টাই দিতা, আর একটা থাকলে কি করতা? একটাই তো দিতা। এখানে তো ভুল করার কিছু নাই, যে হুন্ডের নিয়ম জানে সেও একটা থাকলে এভাবে দিবে। ধরো যদি এখানে 2s1 হয়, তাহলে কি করব আমি হুন্ডের নিয়ম জানি না, তাহলে এরকমই তো দিব। তুমি জানো, তুমি জেনেও তো এরকমই দিবা। অর্থাৎ এই যে দেখো 2p, না দুঃখিত 2s2, তুমি কি করবা? তুমি হুন্ডের নিয়ম জানো দেখে তুমি এভাবে দিবা, না জানলে আমি কি করতাম? এভাবে দিতাম। এখন তুমি বলবা যে স্যার যদি আমি ভুল করে এভাবে দিই, হ্যাঁ এটা দিলে ভুল, কিন্তু সেটা তো হুন্ডের নিয়ম অনুযায়ী ভুল না। হুন্ড তো বলে নাই যুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন ভিন্নমুখী হবে, এটা তো 2টা ইলেকট্রন থাকে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তো অন্য নিয়মে বলা হয়েছে, এটা তো হুন্ডে বলা হয় নাই। হুন্ডে বলা হয়েছে তারা সর্বাধিক অযুগল অবস্থায় থাকবে, এবং যারা অযুগল হবে তাদের স্পিন হবে কি মুখী, একমুখী, এবং হুন্ডের নিয়ম এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা বই লেখা আছে, কিন্তু আমি তোমাকে আরো অনেক ডিটেল কিছু শেখানোর চেষ্টা করছি যে কোথায় প্রযোজ্য কোথায় প্রযোজ্য না। যদি কোনো পূর্ণ অরবিটাল হয়, পূর্ণ অরবিটাল, নট অনলি এস অরবিটাল, পূর্ণ অরবিটাল যেমন p6 বা d10, এদের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য না। p6 বা d10 এখানেও হুন্ডের নিয়ম প্রযোজ্য না, এস অরবিটালেও প্রযোজ্য না, p6 বা d10 এখানেও প্রযোজ্য না। কেন না? দেখো এইখানে খেয়াল করে দেখো, এই দেখো p যদি p6 হয়, তাহলে আমি তো এখানে 2টা করে দিব। তুমি হুন্ডের নিয়ম জানো তাই প্রথমে একটা করে দিয়ে তারপরে এরকম করে দিয়েছো। আর আমি মনে করো হুন্ডের নিয়ম জানি না, আমি কি করলাম, এখানেও 2টা করে দিলাম, এখানেও, ঘুরে ফিরে তো আলটিমেট রেজাল্ট সেম। তুমি জানো একটা একটা করে দিয়ে তারপর তো 2টা করে দিছো, আর আমি জানি না, আমি শুরুর থেকে 2টা করে দিয়ে গেছি, তাতেও তো কোনো অসুবিধা নাই, তুমি যা রেজাল্ট আনছো আমি তো তাই আনছি। কথা কি ক্লিয়ার? সবাই একটু বলো ক্লিয়ার কিনা। তাহলে এস অরবিটাল এবং পূর্ণ অরবিটাল এখানে হুন্ডের নিয়ম কি না, প্রযোজ্য না। যদি আরো ডিটেল জানতে চাও তাহলে চলো আমরা এটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ধরে নাও p1 এ হুন্ডের নিয়ম প্রযোজ্য নাকি প্রযোজ্য না?
একজন বলছো না, হ্যাঁ চমৎকার, কেন? কারণ এটা তো আমি এমনি দিতে পারি। এখন তুমি হুন্ডের নিয়ম জানো না বা জানো, তুমি ভুল করবা কিভাবে? একটা ইলেকট্রন আছে, একটাই তো দিতে হবে। তুমি বলবা যে আমি এই ঘরে না দিয়ে এই ঘরে দিব, একই তো কথা। হুন্ড তো বলে নাই যে তুমি প্রথম ঘরে দাও। হুন্ড বলছে স্পষ্ট শুধু দুইটা কথা। কি কথা? যে যারা অযুগল না, যারা সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে তারা সর্বাধিক অযুগল থাকতে চাইবে, এবং যারা অযুগল তাদের স্পিন হবে একমুখী। সে বলে নাই যে কোন ঘরে থাকবে ইলেকট্রন, ঊর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী হবে, ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে। স্পষ্ট দুইটা কথাই বলছে যে যাদের সমশক্তি সম্পন্ন অরবিটাল তাদের প্রত্যেকটার ক্ষেত্রে স্পিন কি হবে, তারা অযুগল অবস্থায় থাকতে চাইবে এবং তাদের স্পিন হবে কিমুখী, একমুখী। আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হওয়ার কথা। তাহলে এবার সবাই বলো যে P2 অর্থাৎ যদি কখনো P এ দুইটা ইলেকট্রন থাকে তাহলে সেখানে হুন্ডের নিয়ম প্রয়োগ হবে কিনা বা প্রযোজ্য হবে কিনা, P2 এর ক্ষেত্রে হবে কিনা বা প্রযোজ্য হবে কিনা। এখানে হুন্ডের নিয়ম প্রযোজ্য, এখানে প্রযোজ্য। কেন প্রযোজ্য? দেখো, তুমি যদি হুন্ডের নিয়ম না জানো তুমি ভুল করবা। কিভাবে ভুল করবা? এটা তো ঠিক। ভুলগুলা কি হইতে পারে? তুমি হুন্ডের নিয়ম জানো না, তুমি তো এভাবে ভুল করতে পারো। তুমি এক ঘরেই তো দুইটা দিয়ে দিতে পারো। তুমি হুন্ডের নিয়ম জানো দেখেই তুমি দুইটা ইলেকট্রন দুই ঘরে দিয়েছো, তুমি তো এক ঘরে দুইটা ইলেকট্রন দিয়ে দিতে পারো, তাহলে সেটা তো ভুল। আবার তুমি আরো ভুল করতে পারো। কিভাবে ভুল করতে পারো? তুমি দুই ঘরে দুইটা দিলা, কিন্তু একটা দিলা ঊর্ধ্বমুখী, একটা দিলা নিম্নমুখী। এটাও তো হুন্ডের নিয়ম ভুল, কারণ হুন্ড বলছে কি, যারা অযুগল তাদের স্পিন হবে একমুখী এবং তারা সর্বাধিক অযুগল থাকতে চাইবে। কি ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে P3 ভালো করে খেয়াল করো। P3 যদি হয় তাহলে কি হবে? প্রথমে তুমি এভাবে দিলা, কারণ তুমি হুন্ডের নিয়ম জানো। কিভাবে ভুল করতে পারি না জানলে আমরা কিভাবে ভুল করতে পারি সেটা খেয়াল করো। এখন না জানলে তুমি এইভাবে ভুল করতে পারো, এটা ভুল। আবার তুমি এভাবেও ভুল করতে পারো, এভাবেও ভুল করতে পারো, এটাও ভুল। কি ক্লিয়ার? P4 এর ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য হবে নাকি প্রযোজ্য হবে না? এটার ক্ষেত্রে কি হবে? আমরা প্রথমে একটা করে দিলাম, দেওয়ার পর এখানে রিপিট হলো। এবার এখানে কি হবে? আমি যদি ভুল করতে চাই, এটা ঠিক, ভুল করতে চাই, কিভাবে ভুল করতে পারি? এই যে এভাবেও তো আমি ভুল করতে পারি। একই দুই ঘরে দুইটা করে দিয়ে দিলাম, এটা ভুল। আবার আমি ভুল করতে চাইলে এভাবেও তো ভুল করতে পারি। কিভাবে ভুল করতে পারি? ধরো আমি এরকম দিলাম, একটা ঊর্ধ্বমুখী দিলাম, একটা নিম্নমুখী দিলাম, এভাবেও তো ভুল করতে পারি। তাহলে যেখানে হুন্ডের নিয়ম না মানলে ভুল করার সুযোগ আছে, অর্থাৎ যে হুন্ডের নিয়ম জানে না সে ভুল করতে পারে, তাহলে ওখানেই আমার নিয়ম দরকার আছে, কারণ তুমি নিয়ম না মানলে ভুল করবা। এবার সবাই কমেন্ট করবা এটা হুন্ডের নিয়ম প্রযোজ্য হবে নাকি হবে না। তাহলে চলো আমরা দেখি যে আমাদের এখানে ভুল করার সুযোগ আছে কিনা। বলো, তুমি হুন্ডের নিয়ম জানো, তাই তুমি কি করলা? এভাবে দিলা, একটা এরপর একটা। আমি হুন্ডের নিয়ম জানি না, আমিও তো এমনি দিতাম, প্রত্যেক ঘরে দুইটা করে দিতাম, তারপর একটা দিতাম। এখানে যে বলা হচ্ছে অযুগল থাকবে বা থাকতে চাই, এখানে আর অযুগল থাকার সুযোগ নাই। আর যারা অযুগল তাদের স্পিন হবে একমুখী, তাহলে এদের তো অযুগল একটাই, কার সাথে তুমি কম্পেয়ার করবা? কি ক্লিয়ার না? তাহলে যখন হুন্ডের নিয়ম অ্যাপ্লাই হবে তখন কি হবে? প্রথমে একটা করে যাবে, কিন্তু এখানে তার যাওয়ার সুযোগ নাই। তাহলে তুমি মানলেও এটা, বুঝলেও এটা হুন্ডের নিয়ম, না বুঝলে বা না মানলেও কিন্তু এটাই ইলেকট্রন বিন্যাস হবে। তাহলে এখানে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। আর P6 তো আগেই বলে দিলাম যে এখানে আর ভুল করার কি নেই, সুযোগ নেই। এই দেখো, এখানে ভুল করার সুযোগ নেই। এই যে, তাহলে কোথায় মানবে? P2 দরকার, P3 জন্য হুন্ডের নিয়ম দরকার, P4 এর জন্য দরকার। খাতায় নোট করে নাও, হ্যাঁ, এগুলো বইয়ে এভাবে ডিটেল লেখা নাই। আর এইখানে এবং এইখানে হুন্ডের নিয়ম দরকার বা প্রযোজ্য নয়। এস অরবিটালের প্রয়োজন নাই, পূর্ণ অরবিটালের প্রয়োজন নাই। এস অরবিটালে হুন্ডের নিয়মের দরকার নাই, পূর্ণ অরবিটালের জন্য হুন্ডের নিয়মের দরকার নাই। আর এইগুলোর ক্ষেত্রেও কিন্তু কি নাই, দরকার নেই। নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমার একটা কোশ্চেন তোমাদের কাছে, যে হুন্ডের নিয়মে যারা সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন করবো তাদের ক্ষেত্রে তারা সর্বাধিক অযুগল অবস্থায় থাকতে চায়, কিন্তু অযুগল থাকলে কি লাভ? আর অযুগল ইলেকট্রনগুলোর স্পিনই বা কেন একমুখী হতে হবে? হলে কি লাভ? হুন্ড বলল
যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন সর্বাধিক অযুগল অবস্থায় থাকতে চায়, আর এই অযুগল ইলেকট্রনগুলো স্পিন হবে কি একমুখী। তাহলে অযুগলই কেন হবে, আর অযুগল হলে তাদের স্পিনই কেন একমুখী হবে, হলে কি লাভ? তো চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। এখানে একদম স্পষ্ট করে লিখে দেওয়া আছে আমাদের হাজারি স্যারের বইয়ে, খুব সংক্ষেপে লেখা আছে কিন্তু স্পষ্ট করে লেখা আছে। এটা হুন্ডের নিয়মের দ্রষ্টব্য। বলছে হুন্ডের নিয়মে দুটি অংশ রয়েছে, যেমন সমশক্তি সম্পন্ন অরবিটাল px py pz এর প্রথমটিতে একটি করে ইলেকট্রন প্রবেশ করে এবং শেষে অবশিষ্ট ইলেকট্রনটি দ্বারা যুগল গঠন করে। আচ্ছা, ভালো কথা, 1 নাম্বার পয়েন্ট আমরা বুঝে গেছি। 2 নাম্বার পয়েন্টটা বলছে অর্ধপূর্ণ অরবিটাল সমূহে ইলেকট্রন সমূহ একমুখী স্পিন বা প্যারালাল স্পিন যুক্ত থাকে, কারণ একইমুখী স্পিন যুক্ত ইলেকট্রন সমূহের মধ্যে, এই দেখো ভালো করে, এটাই হচ্ছে মূল কথা। কেন প্যারালাল স্পিন বা একমুখী স্পিন থাকে? কারণ একইমুখী স্পিন যুক্ত ইলেকট্রন সমূহের মধ্যে বিকর্ষণ কম ঘটে, তাই তারা অধিক স্থিতিশীল হয়। আসলে ইলেকট্রন বিন্যাসের মূল লক্ষ্য কি অর্জন? স্থিতিশীলতা অর্জন। একইমুখী স্পিন যুক্ত ইলেকট্রন যারা, অর্থাৎ এই যে আমি বলতেছি, এই যে যেমন দেখো এটা একমুখী, এটা একমুখী, এই একমুখী ইলেকট্রনগুলোর মধ্যে পারস্পরিক বিকর্ষণ কি হয়? কম হয়, এবং যাদের বিকর্ষণ কম হয় তারা কি হয়? স্থিতিশীল হয়। ইলেকট্রন বিন্যাসের মূল লক্ষ্য কিন্তু কি অর্জন? স্থিতিশীলতা অর্জন। নিশ্চয়ই একটু ক্লিয়ার যে কেন হুন্ডের নিয়ম এরকম ভাবে ইলেকট্রন বিন্যাস করতে বলা হয়েছে। কারণ যারা অযুগল থাকে তাদের স্পিন যখন একমুখী থাকে তখন তারা কি হয়? তাদের মধ্যে বিকর্ষণ কম হয় এবং তারা কি অনুভব করে? স্থিতিশীল অনুভব করে। নিশ্চয়ই ক্লিয়ার। আচ্ছা, এবার আসবো গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু হাই থট পয়েন্ট। এই পয়েন্ট কেউ বুঝতে পারছো কিনা? এই বলছে হুন্ডের নিয়মের ভিত্তি হলো ইলেকট্রন স্পিনের চৌম্বকীয় ফল। ইলেকট্রন স্পিনের চৌম্বকীয় ফল অর্থাৎ ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রন স্পিন, অর্থাৎ ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রন স্পিন। এই যে বলছে ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রন স্পিন, এটার অর্থ কি? দেখো, খেয়াল করো, কথা শোনো। সেটা হচ্ছে যে তুমি একটা বিষয় বোঝো, যদি পি অরবিটাল 3 ভাগে ভাগ না হতো, px py pz, ডি অরবিটাল 5 ভাগে ভাগ না হতো, এফ অরবিটাল 7 ভাগে ভাগ না হতো, তাহলে হুন্ডের নিয়মের দরকার ছিল? পি অরবিটাল যদি 3 ভাগে ভাগ না হতো, ডি অরবিটাল যদি 5 ভাগে ভাগ না হতো, এফ অরবিটাল যদি 7 ভাগে ভাগ না হতো, তাহলে হুন্ডের নিয়মের কি কোনো দরকার ছিল কি না? দরকার ছিল না। তাহলে বলো তো, পি অরবিটাল কেন 3 ভাগে ভাগ হলো, ডি অরবিটাল কেন 5 ভাগে ভাগ হলো? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। চৌম্বক ক্ষেত্রের প্রভাবেই তো এটা ভাগ হয়েছে। যেমন আমরা তোমাদেরকে বলেছিলাম, বোর মডেলের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, কারণ বোর বর্ণালী ব্যাখ্যার জন্য বিখ্যাত হয়েছে, আর তিনি বর্ণালী ব্যাখ্যা করেছেন ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে। ঠিক তেমনই যদি চৌম্বক ক্ষেত্রের প্রভাব না থাকতো অরবিটালের উপর, তাহলে px py pz ভাগ হতো না, ডিও 5 ভাগে ভাগ হতো না। পি যদি 3 ভাগে ভাগ না হতো, ডি যদি 5 ভাগে ভাগ না হতো, তাহলে কি হতো? তাহলে হুন্ডের নিয়মের দরকার ছিল না। তাহলে বলছে হুন্ডের নিয়মের ভিত্তি হলো ইলেকট্রন স্পিনের চৌম্বকীয় ফল, অর্থাৎ ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রন স্পিন। নিশ্চয়ই এবার ক্লিয়ার। মাঝে মাঝে যেটা হয় যে এই হুন্ডের নিয়ম নিয়ে যে কোশ্চিন, মাঝে মাঝে যেটা হয় হুন্ডের নিয়ম থেকে এরকম কোশ্চিন দিয়ে দেয়, আমি একটু লিখেই বলি। ধর এরকম কোশ্চিন দিল যে অক্সিজেন বা নাইট্রোজেন, বললো যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ড এর নিয়ম অনুসারে করো। কি বললাম? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম অনুসারে করো, বা বললো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম অনুসারে করো, বা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম মেনে চলে ব্যাখ্যা করো। এখন 2 মার্কের কোশ্চেন দিলে তো কোনো কথাই নাই। তুমি কি করতা? বলতা যে একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক অযুগল অবস্থায় থাকতে চাই, আর এই অযুগল ইলেকট্রনের স্পিন হবে কি একমুখী। কথা কি বুঝছো? দিয়ে তুমি ইলেকট্রন বিন্যাস করে দিলা বক্স করে, 2 মার্ক পেয়ে গেলা। কিন্তু এই কোশ্চেন যখন গ বা ঘতে আসে, মানে 3 বা 4 মার্কের জন্য দেয়, তখন হয়ে যায় ভেজাল। এইটুক লিখার পর তো আর কিছু লিখে না পোলা পাইন, তখন টিচার 4-এ তাকে 4 দেয় না, বা 3-এ তাকে 3 দেয় না। তাহলে কি করতে হবে? দেখো, যখন তোমাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে বলবে, বা 3 মার্ক বা 4 মার্কের কোশ্চেন তোমাকে লিখতে বলবে, তখন তুমি সঠিক ইলেকট্রন বিন্যাসটাও লিখবা, ভুলটাও লিখবা। অর্থাৎ তুমি প্রথমে হুন্ডের নিয়মটা চমৎকার করে লিখবা, লিখার পর বক্স পদ্ধতিতে তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখাবা, যেভাবে বক্স করে দেখানো হয় সেভাবে তুমি দেখাবা। এই যে বক্স করে যেটা দেখানো হয় সেটা তুমি দেখাবা, এই যে এরকম দেখাবা, ঠিক আছে? দেখানোর পর তুমি কি করবা? তুমি সঠিকটা তো লিখলা, এখন তুমি ভুলটাও লিখবা। বলবা যে এই 2p অরবিটালের ক্ষেত্রে আমরা যদি হুন্ডের নিয়ম না মানতাম, তাহলে আমরা এই 2p3-কে এইভাবেও ইলেকট্রন বিন্যাস করতে পারতাম, বা এভাবেও ইলেকট্রন বিন্যাস করতে পারতাম।
মানে ব্যাখ্যা মানে কি, ধরো তোমাকে আমি একটা পরামর্শ দিলাম, এইভাবেও দিতে পারতাম, তাই না? তোমাকে আমি একটা পরামর্শ দিলাম, কি দিলাম, যে তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবা। তো তোমাকে এই পরামর্শ দেওয়ার পর তুমি কিন্তু আমার কথা মানতেও পারো, নাও পারো, কিন্তু তোমাকে আমি এই পরামর্শ দেওয়ার পর যদি বলে দেই যে সকালে ঘুম থেকে ওঠার কি উপকারিতা এবং না উঠলে কি ক্ষতি হয়, তখন তুমি কিন্তু এটা মানার ব্যাপারে মোটিভেটেড হইতে পারো। তো যখন তোমাকে বলবে হুন্ডের নিয়মটি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য কিনা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, তখন বুঝতে হবে যে হুন্ডের নিয়ম অনুযায়ী এর ইলেকট্রন বিন্যাস কি সেটা বলতে হবে। সেই সাথে তোমাকে বলতে হবে যে যদি কোনো মৌল কোন নিয়ম না মানে, হুন্ডের নিয়ম না মানে, যদি কোনো মৌল কি নিয়ম না মানে, হুন্ডের নিয়ম না মানে, তাহলে কি কিভাবে ভুল হতে পারে এবং সেটা কেন ভুল। তাহলে আমরা বলবো সঠিকটা লেখার পর বলবো এটা ভুল, কেন এটা ভুল, তখন তার ব্যাখ্যা দিয়ে দিব যে যদি ইলেকট্রন বিন্যাসটা এইভাবে বা এইভাবে না হয়ে এভাবে রাখা হতো, একই শক্তি সম্পন্ন অরবিটালে তাদেরকে অযুগল করে রাখা হতো এবং অযুগল ইলেকট্রনের যদি স্পিন কিমুখী হতো, একমুখী হতো, তাহলে এদের মধ্যে পারস্পরিক বিকর্ষণ কম হতো এবং এরা বা এই ইলেকট্রনীয় কাঠামোটা এই দুইটা কাঠামোর থেকে অধিক কি হবে, স্থিতিশীল হবে, তবেই তোমাকে কিন্তু 4 নাম্বার দিবে। এজন্য তোমাকে সঠিকটাও জানতে হবে আর সঠিক না জেনে ভুল জানতে হবে এবং কেন এখানে প্রয়োগ হলো, এখানে প্রয়োগ না হলে কি হতো, এরকম ধরনের ব্যাখ্যা করে তোমাকে গ বা ঘয়ের উত্তর করতে হবে। বলো ক্লিয়ার না ক্লিয়ার না। যদি ক্লিয়ার থাকো, আমরা হুন্ডের নিয়ম নিয়ে আর কথা বলতে চাই না। হুন্ডের নিয়ম কি, কিভাবে ব্যাখ্যা করা যায়, কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসলে লিখবো, আমরা কিভাবে এমসিকিউ উত্তর করব, সব কিছু তোমাদের ডিটেল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বাট সবাই যা পড়ে তাতে 2 মার্ক পাওয়ার মতো উত্তর করে। আমরা এখন কথা বলবো নতুন একটা নীতি নিয়ে। নীতির নাম হচ্ছে, আমরা বলি পলির বর্জন নীতি, কিন্তু আসলে পাউলির বর্জন নীতি। আমরা বলি পলির বর্জন নীতি, কিন্তু আসলে এটা পাউলির বর্জন নীতি। এই যে পাউলির বর্জন নীতি আর একটা হচ্ছে পলির বর্জন নীতি, একই কথা। তো বলা হয়েছে পলির বর্জন নীতিতে কি, বই থেকে আমরা তোমাদেরকে দেখাই। এই দেখো পলির বর্জন নীতি, খুব ভালো করে খেয়াল করো। পলির বর্জন নিয়মটি হলো, বলছে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান থাকে না। কমপক্ষে যে কোনো একটির মান কি হয়, অসমান হয়, বা সর্বোচ্চ 3টির মান কি হয়, সমান হয়। তো বলছে দেখো একই পরমাণুর, কি বলছে এখানে, একই পরমাণুতে দুটি ইলেকট্রনের, একই পরমাণুতে দুটি ইলেকট্রনের যে কোনো দুইটা ইলেকট্রন, মনে করো তুমি একটা পরমাণু নিলা, ধরো ক্যালসিয়ামের তুমি যে কোনো দুইটা ইলেকট্রন, ক্যালসিয়ামে তো 20টা ইলেকট্রন থাকে, ধরো 15-16তম বা 19-20তম বা 17-18তম, যে কোনো দুইটা ইলেকট্রন নিবা, নিয়ে তুমি কি করলা, তার 4টা কোয়ান্টাম সংখ্যার মান চেক করবা। দেখবা 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। হতে পারে একটাও সমান হয় নাই, হতে পারে সর্বোচ্চ 3টা সমান হয়েছে, কিন্তু কখনোই কি হবে না, 4টাতে 4টা সমান হবে না। তাহলে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন পতিত হবে। এটাই হচ্ছে পলির বর্জন নীতি। তাহলে আমরা আবার একটু বুঝাই। একই পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হতে পারে না, সমান হতে পারে না। কমপক্ষে, দেখো লেখা আছে কমপক্ষে একটির মান অসমান হয়, কমপক্ষে একটির মান অসমান হয়। এই কথাটা কোনো বই এভাবে লেখা আছে, কোনো বই আবার লেখা আছে সর্বোচ্চ 3টির মান সমান হয়। সর্বোচ্চ 3টির মান সমান হয় আর একটির মান কি হয়, অসমান হয়, একই কথা। তো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝে নিই। তাহলে কি বললাম, আবার একটু রিপিট করি। একই পরমাণুর, যে কোনো একটা পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে বা একটি কোয়ান্টাম সংখ্যার মান কি হতে পারে, অসমান হতে পারে। তো কীভাবে আমরা ইলেকট্রন ম্যাচ করবো, যে কোনো একটা মৌল নিলাম, যদি আমরা ধরো ফসফরাস নিলাম, এখানে মোট 15টা কি আছে, ইলেকট্রন আছে। আমরা যদি দূরের ইলেকট্রন নেই, এই ধরো 10 নাম্বার আর 15 নাম্বার বা 8 নাম্বার বা 15 নাম্বার, এরকম দূরেরগুলা নিলে অসমান তো হবেই দূরেরগুলা নিলে। একদম কাছাকাছিও নেই, একদম কাছাকাছি 2টা ইলেকট্রন নেই, তাও সর্বোচ্চ 3টা সমান হবে। তো দূরেরগুলো নিলে যেহেতু অসমান হবে, বা দূরেরগুলো না নিয়ে কাছেরগুলো নিয়ে কাজ করি। তাহলে যেমন ধরো এখানে আছে 15টা ইলেকট্রন, আমি ধরো 14 এবং 15তম নিয়ে কাজ করলাম, 14-15তম নিয়ে কাজ করলাম, 14-15 ডিস্টেন্স নাই, ওকে। তাহলে এই যে 1s2 2s2 2p3 2p6 3s2 3p3, এই দেখো এ পর্যন্ত 10টা ইলেকট্রন রাখা হয়েছে। এখানে হচ্ছে 11-12 আর এখানে হচ্ছে 13-14-15 13-14-15, এ পর্যন্ত 12টা, 13-14-15টা। তাহলে এখন কি হবে, এই যে এখানে এটা 3p, এটা কোন p, 3p। তাহলে 3p যদি হয়, এখানে কি হবে, এটা 13তম, এটা কততম, 14তম, এটা কততম, 15তম, রাইট। এই 3p হলে 13-14-15তম, 3টা মোট, তাই না? এখন আসি আলোচনায়।
যে আমরা 14তম এবং 15তম দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করব। 14th, এই যে 14th ইলেকট্রন, তাহলে এখানে n এর মান 3, p হলে l এর মান কত 1, এটা -1, এটা 0, এটা +1, তাহলে m এর মান কত এখানে হবে 14th ইলেকট্রন কোনটা, এটা না, তাহলে এটা হবে কি 0 হবে, আর s তো ঊর্ধ্বমুখী, তাহলে ঊর্ধ্বমুখী হলে এটা কি হবে +½ হবে। এবার হচ্ছে 15th ইলেকট্রন, কি ইলেকট্রন 15th, তাহলে n এর মান কত 3, l এর মান কত 1, m এর মান কত, m এর মান 15th ইলেকট্রন এইটা, তাহলে কত হলো +1, আর s এর মান কত +½ তাহলে একটু আমাকে বলবা এইটার সাথে এইটার কয়টা ইলেকট্রন কমন, দেখো এইটার সাথে এটার কয়টা ইলেকট্রন কমন, মানে বললাম যে এইটার সাথে এটার কয়টার কোয়ান্টাম সংখ্যার মান কমন, এইটার সাথে এটার কয়টা কোয়ান্টাম সংখ্যার মান কমন, দেখো 4টাই কিন্তু মিলে নাই, কয়টা মিলে নাই 4টাই কিন্তু মিলে নাই, সর্বোচ্চ মিলছে কয়টা 3টা, নিশ্চয়ই ক্লিয়ার তাই না। তাহলে আমরা কি পলির বর্জন নীতি বুঝতে পারলাম, তাহলে আমরা পলির বর্জন নীতিতে কি বললাম, পলির বর্জন নীতিতে কি বললাম যে একই পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না সমান হবে না, সর্বোচ্চ 3টির মান সমান হবে বা কমপক্ষে একটির মান অসমান হবে। পলির বর্জন নীতি এতটুকু পড়লে সবাই 2 মার্ক পাবা হুন্ডের নিয়মের মতো। আমরা এটা নিয়েও হুন্ডের নিয়মের মতো তোমাদের সাথে অনেক ডিটেল আলোচনা করতে চাই, কারণ এখান থেকেও রিটার্ন কোশ্চেন হইতে পারে। একবার একটা আচ্ছা আমি এখন একটা কথা বলছি যে কথাটার সাথে পলির বর্জন নীতির সম্পর্কটা কি, এই দেখো এখানে লেখা আছে যে এই যে পলির বর্জন নীতি প্রয়োগ বলছে বিভিন্ন উপশক্তি স্তরে সর্বাধিক অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা। আমরা যে জানি প্রতিটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকে, বা এস এ 2টা, পি এ 6টা, ডি এ 10টা, এটা কোথা থেকে আসছে জানো, সেটা পলির বর্জন নীতি থেকে আসছে। হয়তো বা আগে থেকে জানো দেখে তোমার কাছে মনে হবে না যে কোন নীতি থেকে আসছে। পি এক্স এ 2টা, পি ওয়াই 2টা, পি জেড এ 2টা করে যে ইলেকট্রন থাকে দেখে তো পি এ 6টা থাকে, ডি এর প্রতিটাতে 2টা করে ইলেকট্রন থাকে দেখে তো 5টা, ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে, রাইট। এটা কিন্তু পলির বর্জন নীতি থেকে পাওয়া যায়। এখানে বইয়ের মধ্যে বা ব্যাখ্যা করার সময় তার একটা কথা স্পষ্ট করে বলে নাই, জন্য স্টুডেন্টরা এই ব্যাপারটা হয়তো বা অনেকে বুঝতে পারে না, সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। একই পরমাণুর যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি না সমান না, সর্বোচ্চ কয়টি কোয়ান্টাম সংখ্যার মান সমান 3টি, বা কমপক্ষে একটির মান কি অসমান, ক্লিয়ার। কিন্তু এই কথাটাকে অন্যভাবে বলা যায় কিনা দেখো তো, প্রতিটি অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, অর্থাৎ 2টার বেশি ইলেকট্রনকে অরবিটাল বর্জন করে। এখন প্রতিটি অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, এই কথার সাথে প্রতিটি অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না এই কথার সাথে একই পরমাণুর যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে না, এটা সম্পর্ক কি, এই সম্পর্কটা খুঁজতে হবে। সরাসরি বইয়ে এই কথাটা লেখা নাই, কিন্তু এটাই মূল কথা, প্রতিটি অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, এটাই পলির বর্জন নীতিতে বুঝাইছে। কিন্তু আমরা তো পলির বর্জন নীতি মানে অন্য কিছু পড়লাম। আমরা কি পড়লাম পলির বর্জন নীতি মানে, আমরা পলির বর্জন নীতি মানে জানলাম একই পরমাণুর যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না সমান হবে না, একই পরমাণুর যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না সমান হবে না, আমরা এটা পড়লাম, রাইট। কিন্তু বাস্তবতা কি, বাস্তবতা হচ্ছে যে ওই কথার অর্থ নাকি এটা যে প্রতিটি অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তো প্রতিটি অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না, এইটার সাথে কোনো অরবিটালের বা কোনো পরমাণুর যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি না সমান না, এই কথার সম্পর্কটা কি সেটা আমরা এখন বুঝে দেখি। ধরে নাও, আমরা এটা বাস্তবে সম্ভব না, তারপরও ধরে নাও যে এইটা একটা 3p অরবিটাল। এইখানে মোট প্রথম ঘরে 3টা ইলেকট্রন আছে, ধরে নাও এইরকম 3টা ইলেকট্রন আছে। বাস্তবে এটা সম্ভব না, কিন্তু মনে করো এই অরবিটালটা 3টা ইলেকট্রন আছে, মনে করো এই ঘরটাতে 2টার বেশি ইলেকট্রন আছে, মানে 3টা আছে। তো এখন আমি এই প্রথম ইলেকট্রনের অর্থাৎ এখানকার প্রথম ইলেকট্রনটার 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করব, যেমন n = 3, l = 1, -1, 0, +1, তাহলে m এর মান কত -1 আর s এর মান কত +1। এবার মনে করো দ্বিতীয় ইলেকট্রন নিয়ে ভাববো, তো এবার n = 3, মনে করি l = 1, m এর মান হচ্ছে -1, s এর মান কিন্তু এবার -1/2। এবার আমি 3 নাম্বার ইলেকট্রনটা নিয়ে যদি কাজ করি, তাহলে n = 3, l = 1, m = -1 আর s কিন্তু আবার +1।
এখনই শুরু হলো আমাদের প্রশ্ন যে আমরা তো বললাম কোন অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকলে কি হবে, মানে সেটাকে বর্জন করবে। আর আমরা আবারও বললাম একই পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না, সমান হবে না। কিন্তু তুমি দেখো একই অরবিটালে দুটির বেশি ইলেকট্রন রাখতে গিয়ে কি দুর্ঘটনা ঘটে, একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের উপর পতিত হয়, এর চারটা কোয়ান্টাম সংখ্যার মান আর চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি হয়ে গেল, সমান হয়ে গেল। একই বাসের টিকিট দুজনের কাছে বিক্রি করার মতো হয়ে গেল না, যে প্রত্যেকটা ইলেকট্রনের তো কোয়ান্টাম সংখ্যা হয় চারটা করে, চারটা কোয়ান্টাম সংখ্যা ছাড়া তো হবে না। কিন্তু দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান তো সমান হবে না, তিনটা সর্বোচ্চ সমান হবে। কিন্তু যদি আমি কোনো অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন রাখতে যাই তখন তার চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এই কথা, এই কথাটা যে কোনো দুটি ইলেকট্রনের প্রতিটি অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না, আর কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কি কখনো সমান হতে পারে না, এই দুটা কথা কি একই সূত্রে গাথা। এটা কি এখন ক্লিয়ার? আমাকে একটু জানাবা সবাই কমেন্ট করে। এখন চলো আমরা এই কথাটাই এখানে কিভাবে লেখা আছে। বলছে পলির বর্জন নীতির প্রয়োগ। পলির বর্জন নীতির প্রয়োগ বিভিন্ন উপশক্তি স্তরে সর্বাধিক অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা, যেমন এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, পি অরবিটালে 2 2 2 6টা থাকে, ডি অরবিটালে 5 দুগুণা কয়টা থাকে, 10টা থাকে। এটা পলির বর্জন নীতির কারণেই বলা সম্ভব হয়েছে। এবার আসা হচ্ছে প্রধান শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা। বলছে পলির বর্জন নীতি অনুসারে কোনো পরমাণুর অভ্যন্তরে একটি নির্দিষ্ট প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ n² অরবিটাল সম্ভব। মানে আমরা বললাম যে ধরো 3 নাম্বার শক্তি স্তর, কয় নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার। আমরা জানি প্রত্যেকটা শক্তি স্তরে 2n² সংখ্যক কি থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে। প্রতিটি শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি যে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকে 2টা করে, প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকে 2টা করে। তাহলে 2টা করে যে ইলেকট্রন থাকে আর 2n² সংখ্যক কি থাকে, অরবিটাল থাকে, তাহলে ঘটনা কি দাঁড়ালো, n² সংখ্যক অরবিটাল থাকে, প্রতিটি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। ধরো এখানে আমরা n এর মান 3 বসালাম, তাহলে ইলেকট্রন হবে কয়টি, 18টি। 18টি ইলেকট্রন থাকে কয়টি অরবিটালে, 9টি অরবিটালে, কারণ 9 গুণ 2 দেখেই তো কত হয়েছে, 18 হয়েছে। তাহলে আমরা জানি যে প্রতিটি শক্তি স্তরে n² সংখ্যক কি থাকতে পারে, অরবিটাল থাকতে পারে। আর যার প্রত্যেকটাতে ইলেকট্রন থাকে 2টা করে ইলেকট্রন থাকে, এজন্যই 2n² হয়, এজন্যই কি হয়, 2n² হয়। তাহলে 2n² কিন্তু পাওয়া যায় কোথা থেকে, পলির বর্জন নীতি থেকে। তাহলে একটা কথা দাঁড়াচ্ছে, দেখো এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে, এখানে কেউ না বুঝলে কমেন্ট করবা যে এই যে দেখো তারকা চিহ্নিত পয়েন্ট, পলির ইলেকট্রন বিন্যাস এই নীতিকে বর্জন নীতি বা এক্সক্লুশন প্রিন্সিপাল বলার কারণ হলো এই নীতি অনুসারে প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এর চেয়ে বেশি ইলেকট্রনকে এক্সক্লুড বা কি করে, বর্জন করে। অর্থাৎ কোন শক্তি স্তরে 2n² এর বেশি ইলেকট্রন থাকতে পারে না, কোন শক্তি স্তরে 2n² এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। কি বললাম, কোন শক্তি স্তরে 2n² এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। এটার কথার অর্থ যা প্রতিটি অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না, সে কথার অর্থ কিন্তু একই। প্রতিটি শক্তি স্তরে 2n² এর বেশি ইলেকট্রন থাকতে পারে না, আর প্রতিটি শক্তি স্তরে 2n² মানে প্রতিটি অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না, এই দুটা কথা কিন্তু একই কথা। বলো ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। আচ্ছা দেখো এখান থেকে একটা সিকিউ কোশ্চেন হয় এরকম, যেটার উত্তর কি লিখবে সবাই বুঝতে পারে না। সিকিউ কোশ্চেন হয় এখান থেকে, যেমন বলা হয়ে থাকে ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি, পলির বা পাউলির একই কথা, পাউলির বর্জন নীতি, পাউলির বর্জন নীতি মেনে চলে ব্যাখ্যা করো। তাহলে কি বললাম, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস পলির বা পাউলির বর্জন নীতি মেনে চলে কি করো, ব্যাখ্যা করো। কার ইলেকট্রন বিন্যাস, ক্যালসিয়ামের, কোন নীতি মেনে চলে, পলির বর্জন নীতি মেনে চলে, ব্যাখ্যা করো। তো এখন এটার জন্য যদি 4 মার্ক দিয়ে দেয়, ঘ নাম্বারের কোশ্চেন হয়ে যায়, তাহলে কিভাবে আমরা তার উত্তর লিখব। তো আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা অরবিটালের প্রতিটা ইলেকট্রনের 4টি করে কোয়ান্টাম সংখ্যার মান দেখানো। প্রথমে আমরা পলির বর্জন নীতি লিখব, কিন্তু আসলে এটা কি সম্ভব, এটা তো সম্ভব না। আমরা দেখি কিভাবে লেখা যায়। 1s2 2s2 2p6 3s2 3p6 এরপর হচ্ছে 4s2। এটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো প্রথমে আমরা এরকম বক্স বানাবো, চার্ট বানাবো, ঠিক আছে, এই যে চার্ট বানাবো, এরকমভাবে চার্ট বানাবো। তো প্রথমে আমরা ইলেকট্রনের ক্রম দিব, ইলেকট্রনের অরবিটাল দিব, তো 1s2 অরবিটাল। তার মানে এখানে ইলেকট্রন আছে কি, ক্রমিক নাম্বার হচ্ছে 1 থেকে 2 ইলেকট্রন আছে। এবার এই অরবিটালের n এর মান, এটা হচ্ছে l এর মান, এটা হচ্ছে m এর মান, আর এটা হচ্ছে s এর মান। তো এখানে n এর মান কত 1, l এর মান কত 0, m এর মান কত 0, s এর মান +½ আর কি
মাইনাস হাফ, অর্থাৎ এখানে দুইটা ইলেকট্রন আছে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। এবার একইভাবে আমরা এটা দাগ টেনে দিব, দিলাম, সেই ঘরটা লাগবে না। এবার আমরা লিখবো হচ্ছে 2s2, 2s2 ইলেকট্রন থাকে 3 থেকে 4, তাহলে এখানে n এর মান কত হবে 2, s এর মান কত 0, m এর মানও 0, এটা প্লাস হাফ আর এটা কি মাইনাস হাফ। এবার হচ্ছে আমরা কি করব, এবার আমরা লিখব 2p6, তাহলে এটা হবে 5 থেকে 10 পর্যন্ত। তাহলে এখানে কি হবে, n এর মান 2 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, আর এই ঘরে m এর মান কি হবে -1 0 +1, আর এটা হবে কি এই যে এইভাবে লিখতে হবে, এটা এভাবে লিখতে হবে -1 0 +1, এটার জন্য একটা প্লাস হাফ মাইনাস হাফ, এটার জন্য একটা প্লাস হাফ মাইনাস হাফ, এটার জন্য একটা প্লাস হাফ মাইনাস হাফ, এরকমভাবে থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা এই যে 3s2 3p6 এবং 4s2 পর্যন্ত যাব। গিয়ে লাস্টে দেখব এখানে ক্যালসিয়ামের মোট ইলেকট্রন থাকে কয়টা, 20টা। ক্যালসিয়ামের মোট ইলেকট্রন থাকে কয়টা, 20টা। লাস্টে গিয়ে দেখব যে অরবিটাল পাইছি 10টা, এই যে এটার মান পাইছি 10টা, যেমন 1 2 3 4 5, এভাবে কয়টা পাবো, 10টা মান পাবো। কয়টা মান পাবো, 10টা। দিয়ে বলবো যে এখানে 10টি অরবিটালে ইলেকট্রন থাকে 20টি, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে 10টি অরবিটালে ইলেকট্রন থাকে 20টি। এটাই পলির বর্জন নীতি। কি বললাম, হলো ক্যালসিয়ামের 10টি অরবিটালে ইলেকট্রন থাকে কয়টি, 20টি। এটাই কোন নীতি, পলির বর্জন নীতি। এখন কোশ্চেন করতে পারো যে এটার সাথে পলির বর্জন নীতির সম্পর্ক কি? ওই যে আমি শুরুতে বললাম যে কোনো অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, এটা পলির বর্জন নিয়ম। কেন? কারণ যে কোনো অরবিটালে 2টার বেশি ইলেকট্রন রাখতে গেলেই কি হবে, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। যে কোনো অরবিটালে 2টার বেশি ইলেকট্রন রাখতে গেলেই 4টি কোয়ান্টাম সংখ্যার মান শেষ হয়ে যাবে। তাহলে তুমি বক্স করে সব ইলেকট্রন বিন্যাস করে কোয়ান্টাম সংখ্যার মান দেখালা। এই বক্সের মাধ্যমে বোঝানো হলো যে কোনো ক্যালসিয়ামের কোনো 2টা ইলেকট্রনের, যে কোনো 2টা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান না, সমান হলে সর্বোচ্চ 3টা সমান। দিয়ে লাস্টে বললা যে এখান থেকে দেখা যায় ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে মোট 10টি অরবিটাল ব্যবহার করা হয়েছে, যাদের প্রত্যেকটিতে 2টি করে ইলেকট্রন রাখা হয়েছে, এবং 10টি অরবিটালে ইলেকট্রন থাকে কয়টি, 20টি। এই যে 10টি অরবিটালে 20টি ইলেকট্রন থাকে, এই ব্যাপারটাই হচ্ছে কার নীতি, পলির বর্জন নীতি। কেন এই ব্যাপারটা পলির বর্জন নীতি? কারণ প্রতিটি অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, এটাই হচ্ছে পলির বর্জন নীতি। বলো একদম ক্লিয়ার কিনা আমাকে জানো। আমরা এখন কথা বলতে চাই কি নিয়ে কথা বলতে চাই, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এই যে আউফবাউ নিয়মের ব্যতিক্রম ই বিন্যাস। ক্লিয়ার? আউফবাউ নিয়মের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ওকে, যেমন তোমরা 9-10 থেকে জানো ক্রোমিয়াম 24, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল 3d4, এটা তোমরা পারো, এই জন্য অত আলোচনা করি নাই। 4s2 এটা হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে 3d5 4s1। কেন এরকম হলো? কারণ এইটার থেকে এটা অধিক স্থিতিশীল, এইটা অধিক স্থিতিশীল। ওকে, আমরা জানি অরবিটাল অর্ধপূর্ণ হলে অধিক স্থিতিশীল হয়। আচ্ছা, অরবিটাল যে অর্ধপূর্ণ হলে অধিক স্থিতিশীল হয়, সেটা কারণ কি? অরবিটাল অর্ধপূর্ণ হলে অধিক স্থিতিশীল হয়, এটার কারণ কি? অরবিটাল অর্ধপূর্ণ হলে অধিক স্থিতিশীল হয়, কারণ কি? কারণ তো হুন্ডের নিয়মে তোমাকে বলা হলো, সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রনগুলো সর্বাধিক অযুগল অবস্থা থাকে, আর অযুগল ইলেকট্রনগুলোর স্পিন কিরকম হয়, একমুখী হয়। আর এই যে যাদের স্পিন একমুখী হয়, তাদের মধ্যে বিকর্ষণ পরস্পর কি কম, তাদের মধ্যে পারস্পরিক বিকর্ষণ কম, পারস্পরিক বিকর্ষণ কম হওয়ার কারণে তারা অধিক স্থিতিশীল হয়। তাদের মধ্যে পারস্পরিক বিকর্ষণ কম হওয়ার কারণে তারা অধিক কি হয়, স্থিতিশীল হয়। তাহলে অর্ধপূর্ণ অরবিটাল কেন স্থিতিশীল? পূর্ণ যে সাথে স্থিতিশীল হবেই, কারণ তার তো যা দরকার, সে যে ইলেকট্রন চাই, তার যে পরিমাণ ইলেকট্রন রাখার আকাঙ্ক্ষা আছে, সম্পূর্ণটাই তো ফিল আপ হয়ে যায়। কি ক্লিয়ার? আর অর্ধপূর্ণ হলে কেন স্থিতিশীল হয়? কারণ তারা সর্বাধিক অযুগল অবস্থায় থাকে, অযুগল ইলেকট্রনগুলো স্পিন কীরকম হয়, একমুখী হয়। আর এই একমুখী ইলেকট্রন এর মধ্যে পারস্পরিক বিকর্ষণ কম। নিশ্চয়ই এটা ক্লিয়ার? ওকে, আচ্ছা, ক্রোমিয়াম যে কারণে ব্যতিক্রম, ঠিক ওই কারণে তার ঠিক নিচের মৌল মলিবেডেনাম, যার পারমাণবিক সংখ্যা 42, যার পারমাণবিক সংখ্যা কত, 42। ক্রোমিয়াম 24 আর মলিবেডেনাম 42। ক্রোমিয়াম যেই গ্রুপের মৌল, ঠিক ওই গ্রুপেরই মৌল হচ্ছে কে, মলিবেডেনাম। তাহলে আমরা জানি একই গ্রুপের সকল মৌলের ইলেকট্রনীয় কাঠামো কিরকম হয়, একই রকম হয়। তো এটা যেহেতু 3d আর এটা 4s, তাহলে এটা কি হবে 4d এবং 5s, তাহলে এটা 4d4 5s2,
তাহলে এটা হচ্ছে 4d5 অ্যান্ড 5s1 মলিবডেনাম। তাহলে ক্রোমিয়াম যে কারণে যে নিয়মে ব্যতিক্রম, ঠিক ওই কারণে ওই নিয়ম এটাও ব্যতিক্রম। বলো সবাই আমাকে জানাও যে এটা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা বা পারবা কিনা। এইবার আমরা দেখব ঠিক এই দুইটা দেখলাম যেমন তেমন আমরা গ্রুপ 11 দেখবো। এবার গ্রুপ 11 কপার সিলভার গোল্ড, কপার সিলভার গোল্ড, এটা 29, এটা হচ্ছে 47, এটা হচ্ছে 79। কপার সিলভার গোল্ড 29, 47 এই তো। তাহলে এখন কি হবে? এটা হবে হওয়ার কথা 3d9 4s2, 3d9 4s2, কিন্তু হয়েছে কি 3d10 অ্যান্ড 4s1, 3d10 এবং 4s1। এই দেখো এটা কি হয়েছে? এটা হচ্ছে 4d9 5s2 হওয়ার কথা, কিন্তু হয়েছে কি 4d10 5s1, অর্থাৎ অর্ধ না পূর্ণ 10-এ 9টা থাকলেই তাকে আমরা একটা দিয়ে পূর্ণ করি। তাহলে এটা কি হয়েছে? একই ঘটনা, 5d9 6s2 হওয়ার কথা, হয়েছে 5d10 অ্যান্ড 6s1। আমাকে জানাও তোমরা এটা ক্লিয়ার কিনা। আমরা আজকের পড়াটা এই পর্যন্ত রাখতে চাই। আমাদের দ্বিতীয় পর্ব প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। আমরা আর একটা ক্লাস দিয়ে সলভ দিব। তাহলে দ্বিতীয় পর্ব পুরোটা কি হয়ে যাবে, মানে আর 2টা ক্লাস লাগবে, একটা ক্লাস আর একটা হচ্ছে দাগিয়ে দিয়ে কিছু জিনিস সলভ করে দেওয়া হবে, ম্যাক্সিমাম 2টা ক্লাস লাগবে। তাহলে আমাদের দ্বিতীয় পর্বটাও কি হবে, শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।